দেখায় দিল যে বাংলাদেশের মানুষের কতটা শক্তি, কতটা স্পিরিট, যে একটা মানে ফ্যাসিস্টিজমকে কীভাবে তারা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এই ব্যাপারটা জাস্ট ওই সময়টা দেখেছি। তো আমার কাছে মনে হয় যে এই আবু সাইদ বলেন, শহীদ আবু সাইদ বলেন, শহীদ মুগ্ধ, ওয়াসিম, হ্যাঁ, যারা ছিলেন যত শহীদ, এরাই আসলে আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড। অন্যথায় আমাদের মনে হয় না আমরা অন্য কোনো নেতার ডাকে সাড়া দিয়ে জীবনকে এরকমভাবে বাজি রাখতাম, এভাবে হচ্ছে সর্বোচ্চ উজাড় করে দিয়ে আমরা রাস্তায় নামতাম। আমার মনে হয় না আমি এটা করতাম। আমার সর্বোচ্চ ত্যাগ করার মেন্টালিটি আমার তখনই তৈরি হয়েছে যখন আমি দেখছি যে আমার ভাই আবু সাইদকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সো আমি মনে করি যে আমার ভাই আবু সাইদ হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। অ্যাকাউন্টে কি এতদিনে কোটি টাকা হয়েছে? ও, খুবই অনেক টাকা মানুষের মনে আছে, এটা শুধুমাত্র দুর্ভাগ্যজনক কারণে ওইভাবে তো উপার্জন করার মানে সক্ষমতা এখন পর্যন্ত আল্লাহ দেয় নাই। মানুষ যেভাবে আসলে আশা করে, যে মানুষ ভাবে যে আমি অনেক টাকা উপার্জন করেছি, দু একজনকে যদি হচ্ছে কোনোভাবে বলতাম যে আচ্ছা ঠিক আছে থাকেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, সমস্যা নাই, তাহলে দেখা যেত যে এতদিনে বাংলাদেশে অনেক বড় বড় ফ্ল্যাট ট্যাট হয়ে যেত, গাড়িটাই থাকতো, পেটের ট্রিটমেন্ট করায় আসতাম অনেক ভালো জায়গা থেকে, অনেক বিদেশ থেকে করায় আসতাম আর কি। তারপর হচ্ছে আর একটু লাক্সারি লাইফ লিড করতে পারতাম, বাবাকে লাক্সারি দিতে পারতাম। এইটুকু মনে রাখবেন, আমি এই জায়গাটা হারাইতে চাইবো না কোনো দিন। আপনাদের আমার ভালোবাসার লোভ আছে, আর দুনিয়াতে কোনো কিছুর লোভ নাই, এই ভালোবাসার লোভটুকু আছে। এই ভালোবাসাটা আমি হারাইতে চাইবো না কোনো দিন। শুধু তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি যে কথাটা শুনছো যে মহিউদ্দিনের টাকা খাইছে, কোথা থেকে খাইছে, কার কাছে খাইছে, প্রমাণ দাও, ডিরেক্ট জিজ্ঞেস করবেন। আপনি কনফিডেন্সের সাথে এই প্রশ্নটা অবশ্যই করবেন, কারণ আমি জানি যে আমি কী করছি কী করি নাই। আমি চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে তার প্রশ্নের উত্তর দিব, আপনি তাকে শুধু আমার কাছে নিয়ে আসেন। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো যারা হচ্ছে রাজপথে নেমেছিল, নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে নেমেছিল, তারা যে গুলি খেয়েছে, তাদের যে আত্মত্যাগ, হ্যাঁ, এটা আপনাকে ভুলে যায় না। বাবার একটা বাজে স্বভাব আমার মধ্যে কেন যেন আমি বুঝতে পারি যে একটা বাবার একটা বাজে স্বভাব আমার আছে। এই কারণে ছোটোবেলায় বাবাকে আমরা খুব মানে ভিলেন মনে করতাম কাইন্ড অফ, যে এই ব্যক্তি আমার ব্যাগ ছিঁড়ে গেছে, আমার জুতা ছিঁড়ে গেছে, এখন পর্যন্ত স্কুলের বেতনটা দিতে পারলো না, কিন্তু তার কাছে অমুকে আসছে, আইসা চাইছে, সাথে সাথে সে তার সর্বোচ্চটা দিয়ে দিছে। হ্যাঁ, এগুলো ভেবে না একসময় বাবাকে মনে মনে বকা দিতাম, কিন্তু এখন বড় হওয়ার পর মানে বুঝতে পারি যে বাবা ওই সময় কেন করতো, কিসের তাড়না করতো, কারণ আমি তো তারই ছেলে। আসলে এরকমটা হয়ে যায়, কেউ আসলে না করতে পারি না। তো এমন অবস্থা, আমার আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। জুলাই 24 আপোষ নয় সংগ্রাম বইটি, এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোতে যেই ঘটনাগুলো আমি দেখেছি নিজের চোখে, সেই ঘটনাগুলোই হচ্ছে প্রত্যেকটা সময় বা মুহূর্ত ধরে ধরে সেটা বর্ণনা করা আছে। এটা একটা দিনলিপি, এবং প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের যে অংশগ্রহণ, কিভাবে তারা অংশগ্রহণ করলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মানে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যা যা ঘটেছে, যা কিছু উইটনেস আমি বা আমরা, সেখান থেকে সেই স্মৃতিচারণ করা বা সেই স্মৃতি কথা আসলে এখানে লেখা আছে। এবং আমাদের এখানে আছে বাংলাদেশের আপামর জনতার যে বীরত্ব কথা। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে তারা কিন্তু দেখিয়ে দিয়েছিল, যেমনটা 1971 সালে তারা কোনোভাবেই মানে পাকিস্তানি হানাদারের কাছে আত্মসমর্পণ না করে তারা যে আপোষ করেনি, আপোষের বদলে যে মুক্তিযোদ্ধারা সংগ্রাম চালিয়ে গেছে এবং বাঙালি জাতির জন্য একটা দেশ তৈরি করে দিয়ে গেছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। সেই যে চেতনা, সেই চেতনার পুনরাবৃত্তি যদি আমরা দেখি, এই যে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার নির্দেশে মুহুর্মুহুর গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা মানুষ, সাধারণ জনতা, ছাত্র জনতা, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যেভাবে তারা বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে যে আমার ভাইকে মারলি কেন, হ্যাঁ, কেন তোরা আমাদের সাথে অন্যায্যতা হবে আমাদের সাথে কেন, হ্যাঁ, কেন এই বৈষম্য এর বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, যেই স্পিরিট, যেই অংশগ্রহণ তাদের, সেই সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত এই বইটাতে যতটুকু পেরেছি ততটুকু আসলে লিখেছি। আমরা রাজপথে যখন পিকেটিং করেছি তখন দেখেছি কত মানুষ আমাদের জন্য এবং দু হাত তুলে এরকম বুক পেতে দাঁড়িয়ে গেছে যে রনি ভাইকে বাঁচাও বলে, নিজেরা হচ্ছে গুলি খেয়ে গেছে। তো এই যে মানে চিনি না জানি না এই মানুষগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তার বাড়ি সে বেঁচে আছে কি না, তার লাশটা নাকি মরে গেছে, তার লাশটা বাড়িতে পৌঁছেছে কি না, তার পরিবার কেমন আছে, নাকি তার মানে তার কোনো পরবর্তীতে আমরা খোঁজও পাইনি। কিন্তু এই যে মানুষগুলো আমাদের জন্য যে হাত তুলে দাঁড়িয়ে গেছে আমাদের সামনে, তো এগুলো আমাদের বলতে মানে যদিও কষ্ট হয়, আমাদের মানে শব্দগুলো ভিতর থেকে বের হতে চায় না।
কিন্তু আমরা তাদের জন্য কতটুকু বা করতে পারছি, কতটুকু বা পারি, কতটুকু বা আমাদের সামর্থ্য। আর আমার মনে হয় না যে এই জুলাই অভ্যুত্থানে আমার আহামরি কোনো কন্ট্রিবিউশন আছে। এখন পর্যন্ত বেঁচে আছি, হ্যাঁ, এখন পর্যন্ত মরতে পারি নাই বা শহীদ হতে পারি নাই, এর সাথে বড় দুঃখ আর কি হতে পারে। তো আমার মনে হয় না যে আহামরি কোনো কিছু করে ফেলেছি বা খুঁজে পেয়েছি, মানে আমি আমার কোনো অবদান আমি খুঁজে পাই না ওইভাবে। আমার মতো একজন নগণ্য মানুষ, একজন ক্ষুদ্রকর্মী আন্দোলনে অংশগ্রহণ করেছে, হয়তো এইটুক প্রাপ্তি বা এইটুক মানে শুকরিয়া আদায় করার জায়গা থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ শুকরিয়া যে আমাকে তুমি অংশগ্রহণ করার তৌফিক দিয়েছ। যখন মানুষ তটস্থ হয়ে থাকতো, কেউ কোনো কথা বলতে পারতো না, তখন কিন্তু আপনারা দেখেছেন, আপনারা তো সব ভালো করে জানেন, তখনও তো চেষ্টা করেছি, বলেছি, আপনারা সেটা শুনেছেন, আপনারাও আওয়াজ তুলেছেন, সেই সুরে সুর মিলিয়েছেন। আমার একার আওয়াজ যে খুব অনেক বেশি প্রতিধ্বনিত হয় ব্যাপারটা তেমন না। আমার আওয়াজ যখন মিলেমিশে আপনার আওয়াজের সাথে মিশে একটা বজ্র কণ্ঠ তৈরি হয়, এবং সেই কণ্ঠ যে হচ্ছে একটা স্বৈরাচারের রেজিমকে কাঁপিয়ে দিতে পারে, সেটা তো আপনারাই তার প্রমাণ। তো আমি মনে করি না এটার জন্য আহামরি অনেক লোকবল, অনেক অস্ত্র শস্ত্র, অনেক সরঞ্জাম, অনেক টাকা পয়সা, অনেক অঢেল সম্পদ, অনেক পাওয়ার, ক্ষমতা, এগুলোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে যদি ইচ্ছা থাকে, একটা মানুষ, একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সেও চাইলে সম্ভব, সেও চাইলেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শিরদাঁড় টান টান করে আওয়াজ তোলা সম্ভব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা সম্ভব। মাস্টারমাইন্ড যদি বলেন, ওইভাবে তো তাও কাউকে বলা যায় না। এই আন্দোলনটা হচ্ছে গণ অভ্যুত্থান। প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল যে কোটা সংস্কার, সেই কোটা সংস্কার আন্দোলনে যারা হচ্ছে সরকারি চাকরিতে বৈষম্যের শিকার হবে ভেবে রাস্তায় নেমেছিল, তারাও ভাবেনি এটা যে গণ অভ্যুত্থানের রূপ নেবে। কিন্তু যখন সাধারণ মানুষকে চমকে দিয়ে আবু সাঈদ দাঁড়িয়ে গেল বুক চিতিয়ে এবং রাজপথে রক্ত দিল, প্রাণ দিয়ে দিল, এবং সারা বাংলাদেশের মানুষকে যে সেই বিষয়টা মানে নাড়া দিল, এবং সকল মানুষ একসাথে জেগে উঠল এবং দেখায় দিল যে বাংলাদেশের মানুষের কতটা শক্তি, কতটা স্পিরিট, যে একটা মানে ফ্যাসিস্ট রিজিমকে কীভাবে তারা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এই ব্যাপারটা জাস্ট ওই সময়টা দেখেছি। তো আমার কাছে মনে হয় যে এই আবু সাঈদ বলেন, শহীদ আবু সাঈদ বলেন, শহীদ মুগ্ধ, ওয়াসিম, হ্যাঁ, যারা ছিলেন যত শহীদ, এরাই আসলে আমাদের আন্দোলনের মাস্টারমাইন্ড। অন্যথায় আমাদের মনে হয় না আমরা অন্য কোনো নেতার ডাকে সাড়া দিয়ে জীবনকে এরকমভাবে বাজি রাখতাম, এভাবে হচ্ছে সর্বোচ্চ উজাড় করে দিয়ে আমরা রাস্তায় নামতাম। আমার মনে হয় না আমি এটা করতাম। আমার সর্বোচ্চ ত্যাগ করার মেন্টালিটি আমার তখনই তৈরি হয়েছে যখন আমি দেখছি যে আমার ভাই আবু সাঈদকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সো আমি মনে করি যে আমার ভাই আবু সাঈদ হচ্ছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো যারা হচ্ছে রাজপথে নেমেছিল, নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে নেমেছিল, তারা যে গুলি খেয়েছে, তাদের যে আত্মত্যাগ, হ্যাঁ, এটা আপনারা কেউ ভুলে যায় না। রিক্সাওয়ালা মামা আমাদের ছাত্র ভাইকে রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকতে দেখে সে নিজে মানে একজন রাষ্ট্রপতির দায়িত্ব সেটা কাঁধে তুলে নিয়েছেন। একটা নাগরিকের দায়িত্ব, একটা নাগরিকের লাশ সে কাঁধে তুলে নিয়ে সে হচ্ছে হাসপাতালে নিয়ে পৌঁছে গেছে। এমনও হয়েছে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে রিক্সাওয়ালা নিজে গুলি খেয়ে মারা গেছে। এই ঘটনাও তো আমরা দেখেছি। তার মানে প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের এখানে স্টেক আছে। এই স্টেকগুলোকে মূল্যায়ন করতে হবে, যেভাবে পারা যায় অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে এদেরকে সামনে এগিয়ে দিতে হবে এবং বলতে হবে যে সামনে আসো, কথা বলো, আওয়াজ তোলো। আমাদের মনে হয় যে নেতৃত্বের সর্বপ্রথম এবং প্রধান গুণ হচ্ছে সামনে এগিয়ে দিতে পারা, জায়গা ছেড়ে দিতে পারা। একটা জায়গা পেয়েছি, একটা চেয়ার পেয়েছি, ধাপ করে গিয়ে বসে যাওয়া এবং হচ্ছে ওইটাকে দখল করে নিয়ে নেওয়া, কর্তৃত্ববাদ তৈরি করা, আধিপত্যবাদ তৈরি করা, এইটা হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচারীর শেখ হাসিনার যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হওয়া বা দীক্ষিত হওয়া মানুষের চিন্তাভাবনা হওয়া উচিত সেটা। হ্যাঁ, যে আমি ওই সিটটা দখল করে রাখবো, এটা হচ্ছে শেখ হাসিনার কনসেপ্ট। কিন্তু আমরা যে হচ্ছে দেশটা কামনা করেছিলাম, যে এক্সপেকটেশন আমাদের ছিল, আমরা চেয়েছিলাম একজনকে সামনে এগিয়ে দিতে। আমরা চেয়েছিলাম নাহিদ ভাই সামনে আগাক, আসিফ সামনে আগাক, হাসনাত ভাই সামনে আগাক, কথা বলুক সবাই, নতুন নতুন নেতৃত্ব তৈরি হোক, সার্জিস ভাইরা কথা বলুক, সারা বাংলাদেশের মানুষ কথা বলুক, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কথা বলুক, ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেরা কথা বলুক, ঢাকা কলেজের ছেলেরা কথা বলুক, তিতুমিরের ছেলেরা কথা বলুক, প্রত্যেকটা ছেলেমেয়েরা হচ্ছে একসাথে বসুক, সবাই দিন শেষে সবাই মিলে যেন একসাথে তারা বসে ব্রেন স্টর্মিং করতে পারে যে বাংলাদেশকে কীভাবে আবার সুন্দর করে জাগিয়ে তোলা যায়, ভঙ্গুর একটা অবস্থা যে আছে এইটা থেকে কীভাবে বাংলাদেশকে আবার চাঙ্গা করা যায়, দেশের অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্রনীতি থেকে শুরু করে সব কিছুর হালটা কীভাবে ধরা যায়। এই চিন্তাটা, এই ডিসকাশনটা আসলে আমরা চেয়েছিলাম যে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে হয়তো তারা করবে, কিন্তু আসলে হয় নাই বা করতে পারে নাই।
বা হয়তো বা এমন হতে পারে যে কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে হয়েই ওঠে নাই, অনেক কিছুই ঘটতে পারে। আসলে তাদের ভিতরের বিষয় তো জানি না, তবে যতটুকু ধারণা করছি এমনটা হতে পারে। তবে আমরা এখনও প্রত্যাশা রাখছি যে মনে রাখেন যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন 17 তারিখ হলটা বন্ধ করে দিয়েছে আমাদের, তখন আমাদের শিক্ষার্থীরা এই হল থেকে চলে গেছে। ঢাকায় কিন্তু তারা আন্দোলনটা জাগিয়ে দিয়েছে ঠিকই, আবু সাইদকে রাজপথে নামিয়ে দিয়েছে ঠিকই, তার প্রাণ তিনি উৎসর্গ করেছেন ঠিকই, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হলে ছিলাম না। হ্যাঁ, পলিসি মেকিং করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা সত্য, এখানে কোনো সন্দেহ নেই। এবং আমরা তার হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যেভাবে হচ্ছে বাঁশি বাজাতে বাজাতে তার পিছনে সকল ইঁদুরকে নিয়ে যেত এবং হচ্ছে মৃত্যুকূপের দিকে হচ্ছে ঢেলে দিত, আমরা কিন্তু তাদেরকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মানে মন্ত্রমুগ্ধ হয়ে তাদের পিছু পিছু ছুটছিলাম। তারা কী বলে আমরা সেটা শুনছিলাম এবং আমরা সেভাবে হচ্ছে গিয়ে চলছিলাম। কিন্তু এই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যারা, তারা কিন্তু চাইলে ভালো কিছু করতে পারতো। চাইলে এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের বলেন, এই ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেদের বলেন, এটাকে ভালো কাজে লাগাতে পারতো। মনে আছে আপনাদের যে যখন আমাদের হল বন্ধ হয়ে গেছে, আমাদের থাকার জায়গা নেই ঢাকায়, তখন ন্যাশনাল ইউনিভার্সিটির এই প্রাইভেট ইউনিভার্সিটির এই সকল শিক্ষার্থী ভাইরাই হচ্ছে আমাদেরকে আশ্রয় করে দিয়েছিল, তারা তাদের বাসা খেতে দিয়েছিল, হ্যাঁ, তারা আমাদেরকে নিরাপদে ঘুমানোর জন্য সব রকম ব্যবস্থা করে দিয়েছিল। এবং ঢাকায় থেকে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অধিকাংশই নিজ নিজ এলাকায় গিয়ে নিজের এলাকায় গিয়ে আন্দোলন গড়ে তুলেছে, বিভিন্ন জনপদে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। কিন্তু এটাও কিন্তু আছে, এটাও কিন্তু সত্য কথা, অনেক আন্দোলনকারী যারা এখানে রাজপথে এত বড় বড় কথা বলে তারা বাড়ি গিয়ে ঘুমাইছে, এটাও অস্বীকার করার মতো না। সবই আমাদেরকে স্বীকার করতে হবে, দায় স্বীকার করা গুরুত্বপূর্ণ, দায় নিতেই জানতে হবে, দায় নিতে শিখতে হবে, নয়তো হচ্ছে আবারও নতুন একটা ফ্যাসিস্ট তৈরি হবে, নতুন একটা শেখ হাসিনা তৈরি হবে। আর আমরা ঠিক সেভাবেই আবার রাস্তায় নেমে পড়বো যেভাবে নেমেছিলাম জুলাইতে, ইনশাল্লাহ। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন বা বলে আমি মনে করছি। একটা জুলাই গণ অভ্যুত্থান থেকে কেন্দ্র করে বা সেইখান থেকে জন্ম নেওয়া বলা যায় যেই দলটা, সেটা অবশ্যই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য তরুণদের থেকে তৈরি হওয়া, তরুণদের চিন্তা থেকে তরুণদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পরবর্তী প্রজন্মকে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য যে প্রচেষ্টা তারা করছে, এটাকে আমরা অবশ্যই অভিবাদন জানাই, প্রত্যেকে অভিবাদন জানাই যে এটা একটা দারুণ চিন্তাভাবনা, দারুণ চেষ্টা, দারুণ প্রচেষ্টা, এটা সফল হোক, বাংলাদেশের নতুনত্ব পাক, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। তবে একটা হতাশার জায়গা আছে, সেটা হচ্ছে এই যেটা মানে ছাত্রদের ক্ষেত্রে ঘটে গেল, পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির যে দ্বন্দ্ব, তারপর হচ্ছে 7 কলেজের দ্বন্দ্ব, কলেজের দ্বন্দ্ব, মাদ্রাসার দ্বন্দ্ব, কোন স্টেক হোল্ডারই যে হচ্ছে এখানে ঠিকমতো তাদেরকে বিকশিত করতে পারলো না। এটা ছাত্রদের কমিটিতে যেহেতু হয়েছে, গত দিন থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি চাইলেই, এটা যেন হচ্ছে আমাদের যে জনগণের জন্য যে তরুণদের দল আসতেছে সেখানে যেন এমন ঘটনা না ঘটে। আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো প্রত্যেকটি স্টেক হোল্ডারদেরকে যেন তারা সামনে এগিয়ে নিয়ে আসে এবং সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। এবং যাদেরকে আমরা মনে করি যে আপনারা এখানে নেতৃত্ব দেবেন, তাদেরকে আমরা এটুকু বলবো, আপনারা কেউ শেখ হাসিনা হয়ে যায় না, আপনারা একজন টর্চ বেয়ারার হন, আপনারা মশাল জ্বালিয়ে দেন যেন সামনের দিকে সবাই এগিয়ে যেতে পারে সেই আলোয় আলোকিত হয়ে। চা বিক্রেতা রনি, আসলে জুলাই পরবর্তীকালীন সময় খুব যে বেশি একটা পরিবর্তন হয়েছে তেমনটা আসলে না, খুব পরিবর্তন হয়নি, তবে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বেড়ে গেছে। দেখা গেছে যে আমি যখন হলে থাকি না তখন অনেক মানুষ আসেন নানা রকম গিফট নিয়ে, পাঞ্জাবি নিয়ে আসেন, কেউ শার্ট নিয়ে আসেন, অনেক ভালো ভালো ড্রেস নিয়ে আসেন। তো তাদের সঙ্গে তো আমার দেখা হয় না, কেউ পাশের রুমে রেখে যায়, কেউ দরজার ফাঁক দিয়ে নিচে রেখে যায়, তো এরকম করে অনেকে। তো তাদের সঙ্গে তো যাদেরটা সম্ভব হয়, যাদের সাথে দেখা হয় তাদেরকে তো বলতে পারি যে ভাই প্লিজ এরকম কাজ করেন না, আমি গিফটটা নিতে পারবো না। তো যারা দিয়ে যায় এখন সেটা তো ফালায়ও দিতে পারি না, যেটা কিছু পারি যে অন্য বন্ধুদেরকে দিয়ে দেই বা ছোটো ভাইদেরকে বলি তোর এটা ব্যবহার কর। কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে নিজেরও প্রয়োজন পড়ে, একটা প্রোগ্রামে গেলে বা একটা কোনো কাজে গেলে নিজেরই হচ্ছে একটা ভালো জামা থাকে না, তখন কি করব, কোনো একটা শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানায় তার একটা জামা পরে নেই। ও খুবই অনেক টাকা মানুষের মনে সেটা শুধুমাত্র দুর্ভাগ্যজনক কারণে ওইভাবে তো উপার্জন করার মানে সক্ষমতা এখন পর্যন্ত আল্লাহ দেয় নাই, কেননা ডিপার্টমেন্ট এখন পড়াশোনার অবস্থায় আছি, এখন একাডেমিক গবেষণার জন্য অনেক সময় দিতে হয় ডিপার্টমেন্টে, এবং নাট্টু হিসাবের কাজ করলাম, এখন থিসিসের প্যারাতেই হচ্ছে গিয়ে উঠে দাঁড়াতে পারছি না এমন একটা অবস্থা।
তো তার মধ্যে দেখা গেছে যে ফেসবুকে লেখালেখি করলে যতটুকু হচ্ছে ওখান থেকে মনিটাইজেশন থেকে যতটুকু আয় হয় সেটা থেকে কোনো রকম আমি ছাড়াও আর 2-4 জনের পড়াশোনার খরচটা বেয়ার করা যায় কোনোভাবে। সেটা যে আহামরি খুব বেশি ব্যাপারটা এমন না। এবং 2-4 জনের মানে বাবার একটা বাজে স্বভাব আমার মধ্যে কেন যেন আমি বুঝতে পারি যে একটা বাবার একটা বাজে স্বভাব আমার আছে। এই কারণে ছোটোবেলায় বাবাকে আমরা খুব মানে ভিলেন মনে করতাম কাইন্ড অফ, যে এই ব্যক্তি আমার ব্যাগ ছিঁড়ে গেছে, আমার জুতা ছিঁড়ে গেছে, এখন পর্যন্ত স্কুলের বেতনটা দিতে পারলো না, কিন্তু তার কাছে অমুকে আসছে আইসা চাইছে, সাথে সাথে সে তার সর্বোচ্চটা দিয়ে দিছে। হ্যাঁ, এগুলো ভেবে না একসময় বাবাকে মনে মনে বকা দিতাম, কিন্তু এখন বড় হওয়ার পর মানে বুঝতে পারি যে বাবা ওই সময় কেন করতো, কিসের তাড়না করতো, কারণ আমি তো তারই ছেলে। আসলে এরকমটা হয়ে যায়, কেউ আসলে না করতে পারি না। তো এমন অবস্থা, আমার আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি, এবং দেখা যায় যে শুধু আমি একা না, আমার পরিবারই এখন ঋণগ্রস্ত, এমন একটা অবস্থা। আমি যখন ঋণে পড়ে যাই তখন হচ্ছে অসুস্থ হয়ে যায় কয়েকদিন পর পর, কারণ আমি তো জানেন যে রেল আন্দোলনের পরেই আমার বেশ বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়, আলসার সহ লিভার ফাংশনের অনেক রকম জটিলতা, আরও অনেক রকম জটিলতা আছে শরীরে। এবং একটু একটু হার্ডওয়ার্ক করলে হচ্ছে আমি একদম দুর্বল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, রোদে হাঁটতে পারি না ঠিকমতো। এই জন্য হচ্ছে রুমেই থাকা পড়ে বেশিরভাগ সময়, পড়াশোনা করি, ডিপার্টমেন্টে সময় দিই। এবং দেখা গেছে যে এইটুকুর মধ্যেই, এইটুকুর আয়ের মধ্যে যতটুকু পারা যায় করছি। তবে দোয়া রাখবেন, বাবা যে ঋণটা মানে যতবার অসুস্থ হয়ে সেই বিলটা তো আমার বাপেই হচ্ছে পরিশোধ করে রে ভাই, বাবারই হচ্ছে সেটা পরিশোধ করা লাগে। এবং বাবা এখন কিছুদিন আগে শুনলাম সে নাকি এখন পর্যন্ত তার ঋণ পরিশোধ করতে পারে না কৃষি ব্যাংকে, সেই ব্যাপারগুলো জানায়ও নাই বাবা। ব্যাপারটা আমিও জিজ্ঞেস করি নাই যে টাকাটা কোথায় পাইছো বা কী করছো না করছো। এখন যখন শুনি যে এখন পর্যন্ত সে দিতে পারে নাই, ডেট ওভার হয়ে গেছে সেই কিস্তি দেওয়ার, তো এখন বুঝতে পারতেছি যে আমার একটু কৌশলী হওয়ার দরকার ছিল। হয়তোবা কিছু মানুষকে না, যাদেরকে না বলে দিই, অপদস্থ করে বের করে দিই হল থেকে, যে আমার কাছে এই সকল দাবি নিয়ে বা এই সকল প্রত্যাশা নিয়ে আসবেন না। কারণ কী বলবো, মানুষকে তো আসলে বুঝাইতে পারি না বা বুঝাইতে চাইও না। কারণ দেখা যায় কি, আওয়ামী লীগের লোকেরা যত আপনি যাই করেন না কেন, যারা আওয়ামী লীগাররা আছে তারা হচ্ছে একটা বাজে মন্তব্য করছেই, তারা একটা বাজে প্রশ্ন করবেই, যেটা আমি হার্ট হই, আমার আশেপাশের মানুষ হার্ট হয়। সো একসময় দেখা গেছে যে এদেরকে উত্তর দিতে দিতে এখন ক্লান্ত হয়ে গেছে, এখন আর কারো উত্তর দেই না। তবে যাকে মনে হয় যে এই মানুষটা আসলে জানা দরকার আছে, এই মানুষটা আসলে অন্যায়কারী নয়, এই মানুষটা হয়তো আমার ভালো চায়। সমালোচনা তো দুই রকম হতে পারে, এক হচ্ছে যে আমার ভালো চাচ্ছে, সে আমার সমালোচনা করছে, আর একজন সমালোচক হতে পারে যে চাচ্ছে আমার ক্ষতি হোক, সে সমালোচনা করছে এই কারণে যাতে আমি থেমে যাই। হ্যাঁ, তো এখন আমি সিদ্ধান্ত নিতে হবে আমাকে, যে আমি আসলে তার কথা থামবো কি থামবো না, আমি এগিয়ে যাবো কি যাবো না, এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমি কার কথা শুনবো কি শুনবো না, আমাকে এটা চুজ করতে হবে আমাকে। সো আমি চুজ করছি যে তাদেরকে জানাচ্ছি যে ভাই, আপনারা কনফিডেন্সের সাথে থাকেন, আপনাদের মহিউদ্দিন রনি এই নামটা হয়তো বা এত মানুষ তো জানতো না। এই যে পরিচিতি, এই যে আপনাদের যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে আমাকে ঘিরে, এই প্রত্যাশা তৈরি হয়েছে আপনাদের জন্যই। হ্যাঁ, এই যে মানুষ এই উপহার দিচ্ছে, এই যে ভালোবাসা জানাচ্ছে, এই যে কিছু করার জন্য এগিয়ে আসছে, মানে কোনো কিছু চাওয়ার আগে মানে দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে, এই যে এত কিছু প্রাপ্তি আমার, হ্যাঁ, এত কিছু আমার সামনে এসে পড়ে যাচ্ছে, এগুলো সব আপনাদের জন্য হচ্ছে।